বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তিও যেন ক্ষুণ্ণ না হয়, এই জন্য এই বার্তাটা দিতে এসেছি যে আমি আপনাদের সাথে আছি। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় জনগণের সাথে আছে, সমস্ত কাজে আছে। আমরা বন্যায় ছিলাম আপনাদের সাথে, আমাদের এখন যে কোনো পরিস্থিতিতে আমরা আছি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়ও সরকার আমাদের টাস্কিং করেছে, আমরা এতেও আমরা সর্বোচ্চভাবে আছি। এই ব্যাপারে আমি কয়েকটা জিনিস আমি বলতে চাই। এক নম্বর হলো আমাদের যে ভবিষ্যৎ যারা যে ছাত্ররা তাদের যে কার্যক্রমের মাধ্যমে আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি, তাতে আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা আমি তুলে ধরতে চাই। গত 20 তারিখে যখন বন্যার প্রথম সংবাদটা আমরা পেলাম, তখন আমার হাতে যে কয়টা বোট আছে, মাত্র প্রথমে 6টা বোট আমি ডেপ্লয় করলাম ফেনীতে ডেপ্লয় করলাম, এবং সন্ধ্যার সময় আমি রওনা হলাম যে দেখার জন্য আসলে কি অবস্থা। তো আমি বন্ধুয়া ব্রিজ পর্যন্ত যেতে পারলাম, তখন পানি বাড়ছে, 6টা বোট তখন ডেপ্লয়েড হয়ে গেল, মানুষজনকে উঁচু জায়গায় নিয়ে যাচ্ছিল। রাত্রে আর আমি আর যেতে পারলাম না, কারণ কোনো বোট ছিল না, 6টা বোটই রেস্কিউতে এনগেজ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি আরো প্রায় 26টা বোট এনগেজ করলাম, টোটাল 42টা বোট হয়ে গেল এরপরে সকালের মধ্যে। দেন আমি রওনা হলাম, কোনো বোট পাই, একটা বোট পেয়েছি আমি, একটা বোটে আমি রওনা হয়েছিলাম দুপুরে ফেনী থেকে, এবং আমার ইচ্ছে ছিল পরশুরাম যাবো, কিন্তু আমি ফেনী ফুলগাজীতে গিয়ে পৌঁছালাম হলো রাত্র 7:30টায়। 7:30 বাজে, গুটগুটে অন্ধকার, পানির প্রচন্ড স্রোত, আমি মাত্র একটা বোট এবং তার মধ্যে 2জন সৈনিক, এবং এর মধ্যে আমি রাস্তা থেকে মানুষজন উঠিয়ে উঁচু জায়গায় দিয়ে দিচ্ছিলাম। প্রেগনেন্ট মহিলাদের এক জায়গা থেকে এনে আরেক জায়গায় হসপিটালে পৌঁছে দিচ্ছিলাম। ওখানে যখন আমি গিয়ে থামলাম, থামার সময় দেখি ওখানে একজন সমন্বয়ক, স্টুডেন্ট সমন্বয়ক দাঁড়ান, ফেনীর যে সমন্বয়ক, ওর নাম কি, তাজিম ওখানে দাঁড়ান। সো আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে তুমি এখন এখানে কখন আসলো, কিভাবে আসলো, কিন্তু আমার ডাউট ছিল যে এখানে কিভাবে সে আসলো। এবং ওখানে সে শুধু একা না, সে এখানে আরো কয়েকজন টিম আছে। আমাকে বলে যে স্যার আমি চলে আসছি, আমার এখানে স্যার 3টা প্রেগনেন্ট মহিলা আছে, এদের এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে সমস্যা হবে। আমি ঠিক আছে। তখন আমরা ওকে উদ্ধার করে আমরা পরে একটা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম, এবং আমি রাত্রে ওই দিন আসতে পারিনি, কারণ পানি অনেক বেড়ে গিয়েছিলাম, ঘুটঘুটে অন্ধকার, আমি আসতে পারিনি। আমি ফুলগাজীতে ছিলাম, ফুলগাজীতে ওইভাবেই আমি ছিলাম, এক কাপড়ই আমি ছিলাম। আমি কথাটা এখানে বলতে চাই যে আমাদের ছাত্ররা ওইখানে কিন্তু ছিল, ওই কঠিন অবস্থায় ছিল, ওই যেখানে যখন আর্মি পৌঁছাতে পারে নাই, ওখানে কিন্তু ছাত্ররা পৌঁছে গিয়েছিল। আমাদের এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমি শুধু এটা না, পরশুরামে আমি পৌঁছেছি এর পরের দিন, কিন্তু ওখানে পরশুরামে ওই স্টুডেন্টরা ছিল। ছাগলনাইয়াতে আমার ওই ছাগলনাইয়াতে পৌঁছাতে আমাদের 3 দিন লেগেছে। আমাদের নৌকা নদী পার থেকে 2বার বোট উল্টিয়ে গেছে, যদিও অ্যাক্সিডেন্ট হয়নি আলহামদুলিল্লাহ। তো ওখানে আমাদের যেতে কিন্তু 3 দিন লেগেছে, কিন্তু ওখানে স্টুডেন্টরা ছিল। আমি পরে গিয়ে কথা বলেছি ওদের সাথে, তাদের যে এনার্জি, তাদের যে দেশকে সাহায্য করার জন্য, দেশের কাজ করার জন্য তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা, এটা আমাকে মুগ্ধ করেছে। আমার সাথে কয়জন শরীক থাকে, 20 জন, 30 জন, 40 জন, ওখানে ওরা আছে 100। আমার কোনো ত্রাণ ডিস্ট্রিবিউশন করার জন্য আমার কখনো লোকের অভাব হয়নি, আমার কোনো ইনফরমেশন পাওয়ার জন্য কোনো লোকের অভাব হয়নি, আমার নেটওয়ার্ক চলছে না, নেটওয়ার্ক আমার নাই, কিন্তু ওদের কিছু একটা নেটওয়ার্ক ছিল, তারা ঠিক আমার তথ্যটা এনে দিত। তো আমি ওদের এই কন্ট্রিবিউশন, আমি তাদের এই সেলফলেস কন্ট্রিবিউশন, আমি তো আমার বেতন পাই, আমি সারাদিন চাকরি করলে আমি বেতন পাই, ওদের কিন্তু কোনো বেতন নাই, ওরা সারাদিন কষ্ট করছে, খায় না। আমি যখনই পেয়েছি ওদের ধরে যে আসো খাই, জেলা প্রশাসন কখনো খাওয়া দিয়েছে, কখনো আমার যারা সিওরা ডেপ্লয়েড তারা খাওয়া দিয়েছে, কখনো তারা নিজেরা ম্যানেজ করেছে। সো এটা আনবিলিভেবল। আমার নিজের ছেলে মেয়ে আছে, আমার মেয়ে, আমার ছেলে, এরা স্টুডেন্ট, তারাও কাজ করেছে। সো এটা কিন্তু একটা অনেক আবেগের একটা জায়গা। ছাত্ররা আসলে আমাদের আবেগের জায়গায়, আমার কাছে মনে হয়, আমি একটা মিলিটারি অফিসার হিসেবে, এবং আমরা তাদের এই কন্ট্রিবিউশনকে সম্মান করি, এবং ভবিষ্যতে আমরা সম্মান করবো, এবং আমরা চাই যে তারা আমাদের এই কাজগুলি সহজ করে দিই। এখনো যখন আমি যাই বিভিন্ন কাজে, আমি তাদেরকে দেখি, এবং তারা অনেক পরিমাণে থাকে এবং তারা ভালো কাজ করছে। তো আমি সকলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাতে চাই। এখন আমি আসি নিরাপত্তার ব্যাপারে। নিরাপত্তার ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নিরাপত্তাটা হয় নিজেদের ভিতর। আমি এর আগে আরেকবার বলেছিলাম, প্রথম নিরাপত্তা কিন্তু আপনি নিজের কাছে, যে আমি ওখানে যাবো কি যাবো না, তারপরে পারিপার্শ্বিক নিরাপত্তা আসে, তারপরে পুলিশ আসে, তারপরে আর্মি আসে। এই পূজা মণ্ডপের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রথম সিকিউরিটি দিবে হলো পূজা মণ্ডপ কমিটি। এটা আমার একটা ধারণা, আমার যদি ভুল হয় আপনারা কারেকশন করে নেন। আমি যতটুকু বুঝলাম, পূজা মণ্ডপ কমিটি তাদের সিকিউরিটি এনশিওর করে,
কিভাবে তাদের কোথায় কোথায় সিকিউরিটি ল্যাপসেস আছে সেই জিনিসগুলি জানবে, জেনে সেই অনুযায়ী তারা অ্যাকশন নেবে। তারপরে প্রশাসনের সাথে যোগাযোগ করবে। এখানে কিন্তু অনেকগুলি লেয়ার আছে, পূজা মণ্ডপ কমিটি, তারপরে স্বেচ্ছাসেবক, তারপরে আনসার, তারপরে পুলিশ, তারপরে বিজিবি, অ্যান্ড দেন আমি কিন্তু পিছনে আর্মি আছি। আপনাদের পূজা মণ্ডপ যতগুলি কমিটি হবে সবগুলির নাম্বার আমি চাবো ডিসির কাছ থেকে। আমার যতগুলি ক্যাম্প আছে আমার ক্যাম্পের সবগুলি নাম্বার আমি আপনাদের দিব। আমরা যতগুলি আপনার পূজা মণ্ডপ সবগুলির আশেপাশে দিয়ে আর্মির লোকজন ঘুরে বেড়াবে, যাবে। আমরা 100% চেষ্টা করবো, দিনে রাতে সবসময় চেষ্টা করবো আপনাদের সার্ভিস দিতে, যাতে কোনো ধরনের আপনাদের এই পূজাটাকে উদযাপন করতে যেন কোনো কষ্ট না হয়। এবং এই ক্ষেত্রে আমাদের কোথায় নিয়ে যাবে, কে নিয়ে যাবে, যে ছাত্ররা নিয়ে যাবে, বা আমাদের যে কোথায় যাবে, বা ওই স্বেচ্ছাসেবীকে নিয়ে যাবে যে কোথায় যাবে। সো এইভাবেই আমরা ইয়েটা করবো। আমি এরকম একটা পরিবেশে বড় হয়েছি। যখন আমি ছোট ছিলাম তখন আমি ছুটিতে আসতাম, এসে আমাকে ধরে আমার বন্ধু বান্ধবরা নিয়ে যেত তাদের পূজা মণ্ডপে। আমি দেখতাম যে ওরা ওদের মূর্তি বানিয়েছে, দিদিরা প্রসাদ খাওয়াতো, মিষ্টি খাওয়াতো অনেক। আমার কিন্তু কখনো মনে হয় না যে কে মুসলমান কে হিন্দু। আমরা ওদের বাসায় গিয়ে ঘুমাতাম, ওদের ওইভাবে আদর করতো। আমরা সেরকম পরিবেশে বড় হয়েছি। আমরা সেই পরিবেশ দেখতে অবস্থা, আমরা সেই পরিবেশই দেখতে চাই। ওই পরিবেশকে আমাদের এনশিওর করতে হবে। আমরা এই দেশকে যদি অনেক সুন্দরভাবে করতে চাই, আমাদের সবাইকে এই মনোভাব নিয়ে আগাতে হবে। এখানে মানে এক একজনের এক এক রকম মনোভাব বা ইনটলারেন্স ইন অপিনিয়ন, এটা আমরা না করে আমরা একটা কমন জায়গায় এসে আমরা যেন কাজ করি। এবং সেক্ষেত্রে আমরা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে বেশি সহায়তা করতে পারবো। আমি যদি আপনার থেকে তথ্য পাই যে ওখানে একটা দুষ্ট লোক আছে, তার কাছে অস্ত্র আছে, আমি তাহলে তাকে গিয়ে ধরে আনতে পারবো। আমি তো চিনি না, আমি তো ক্যান্টনমেন্টে থাকি। আপনাদের এখানে তো আমি আজকে ফার্স্ট আসলাম, ফেনীতে কয়েকবার যাওয়া হয়েছে, এই জন্য অনেকের স্যার এখানে আসতেছে না। আসলে ফেনীর বেশি বিধ্বস্ত ছিল, এই জন্য এখানে গেছি। আজকে আমার মনে হলো কুমিল্লা আমার প্রাণের শহর, কুমিল্লাতে আসতে হবে, কারণ কুমিল্লাতে আমি থাকি, আমার ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। তো এই মেসেজটা দিতে এসেছি যে আমি আপনাদের সাথে আছি। আমার প্রতিটা সৈনিক আছে, প্রতিটা অফিসার আছে। আমাকে শুধু তথ্য দিবেন, উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স। আমরা প্রতিটা জিনিস আমরা এখানে ঠিক করার চেষ্টা করবো। গতকাল হাজীগঞ্জে বিশাল একটা প্রবলেম হয়েছে। আমার পুরো আর্মির এই যে ব্রিগেড কমান্ডার ফারুক ওখানে সারাদিন রাত ছিল, পুরো জিনিস পুরো টহল করে গ্রেফতার করে ওই জিনিসটাকে স্টেবিলাইজ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রবলেম হয়েছে, মাজার এবং এই ঝামেলা, ওইটাকে আমরা থামিয়েছি সম্পূর্ণ ফোর্স অ্যাপ্লাই করে। তো কালকে আশাবাদে একই সমস্যা হবে। আমরা কিন্তু কন্টিনিউয়াস সমস্যা হচ্ছে, এইগুলি আমরা ফেস করব। আমাদের একটা ছাত্র স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন করলো যে আমরা 17 দিনে কি করলাম। আসলে ব্যাপারটা হলো কি, আমরা তো এই যে আমি আজকে আসছি, আজকে অনেকগুলি চ্যানেল আমাকে ক্যাপচার করছে, হয়তো টিভিতে বা ইউটিউবে চলে যাবে। আমি কিন্তু খুব বিব্রত। আমি আসলে ইউটিউব এবং অন্য জায়গায় আমি থাকতে চাই না, কিন্তু আমাদের জিনিসগুলি কিন্তু প্রচার করি না। হ্যাঁ, আমাদের ক্যান্টনমেন্ট আর্মির কাজ হলো সব পিছনে, আমরা পিছনে শক্তি। আমাদের শত্রু হলো বাইরে, দেশের বাইরে। তো আমরা দেশের বাইরের জন্য প্রস্তুত। তো আমরা এই জিনিসগুলি এক্সপোজ করলে আবার আর্মিকে যে কাজে লাগাবেন সেটাও তো আপনি পাবেন না। আমরা যেমন আমি আজকে এখানে আসলাম, ডিএসপি সাহেব এখানে আসলাম, আপনার সাথে কথা বলছি। আমি যদি প্রতিদিন আসি তাহলে আমার যে আসার পরে যে আপনাদের একটা অন্যভাবে মনে হবে যে না আমরা আজকে নতুন কিছু পেলাম, সেটাও মনে হবে। তো আমাদের পিছনেই থাকতে দেন, আমরা পিছন থেকে আমরা দেশটাকে নিরাপদ করবো। তো আমরা আমরা কাজ শুরু করেছি 17 সেপ্টেম্বর। আমাদের কাছে লিস্ট এবং কিছুই ছিল না। এরপরে কিন্তু আমরা লিস্ট নিয়ে বিভিন্ন জিনিস কথা বলে, স্টুডেন্টের সাথে কথা বলে, আপনাদের সাথে কথা বলে আমরা তারপরে আমরা কিন্তু অপারেশন আমরা করছি কন্টিনিউয়াস। প্রতিদিন রাত্রে এক একটা ক্যাম্প থেকে কিন্তু ক্যাম্প বেরোয় যায়। আপনি যে নিরাপদে ঘুমাতে পারছেন এখন বিকজ অফ দিস, কারণ আইন শৃঙ্খলা বাহিনী রাত্রে ঘুমায় কম, তারা ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই লিস্ট নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এবং একই সাথে এটাও চিন্তা করতে হবে, আমাদের ভিতরে কিন্তু সবাই আমরা ভালো মানুষ নই। আমাদেরকে একটু মিসলিড করে। আমরা তো হয়তো তার শত্রুতা আমি আছে, সে আমাকে নিয়ে গেল, তাকে ঘুম থেকে উঠিয়ে পুরো ঘর তছনছ কিছু পেলাম না। আমাদের জন্য অনেক অনেক চ্যালেঞ্জ। তবে আমি আপনাদের একটা কথা নিশ্চয়তা দিতে পারি, আমাদের উপরে কোনো বাধা নেই, আমাদের কোনো চাপ নেই। উই আর ফ্রি টু গিভ সার্ভিস। এবং সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। সন্ত্রাসীদের ব্যাপারে আমরা যেই সন্ত্রাসী হোক, যেখানেই থাকুক, আমরা তাকে ধরবো। অস্ত্র উদ্ধার করতে আমরা সবসময় প্রস্তুত। আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন, আমরা আমাদের নাম্বারগুলি দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করবেন। আমরা সন্ত্রাসীদের ধরার জন্য সবসময় প্রস্তুত। শুধু সন্ত্রাসী না, এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন
সবগুলি আমরা করতে আবার সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী প্রস্তুত। আমার এই পর্যন্ত আমার বক্তব্য ছিল। আমরা এখন পর্যন্ত আমাদের উত্তরী সুবিধা থেকে আমরা প্রায় 9 জনকে গ্রেফতার করেছি, যাদের ভিজুয়াল আমাদের কাছে আছে, ভিডিও আছে, বা আমরা যেগুলি ইনফরমেশন পেয়েছি। আরো আমরা যদি আপনারা তথ্য দেন আমরা আরো আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জিওসি মহোদয় সহ সেনাবাহিনীর যত অফিসার আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন সকলকে আমরা এই মিটিংটি এখানে শেষ করতে চাই। এখানে উপস্থিত হয়েছেন যারা ছাত্র প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, বিশেষ করে যাদের জন্য আজকের আমাদের আয়োজন পূজা উদযাপন পরিষদ সহ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমরা একটি উৎসব মুখর পরিবেশে এবারে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে